সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের একটি ভিডিও প্রচণ্ড আলোড়ন তৈরি করেছে। আপনারা হয়তো অনেকেই সেই ফুটেজটি দেখেছেন। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সাধারণ ভিডিও, কিন্তু এই দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার অধ্যায় যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। ভিডিওটি একটি অফিসের ভেতরের। সেখানে একজন পুরুষকে একজন নারীর সাথে চরম আপত্তিকর অবস্থায় দেখা যায়। বাইরে থেকে বিষয়টি ঐচ্ছিক বা সাধারণ মনে হলেও আসল সত্যটি ছিল আরও অনেক বেশি ভয়াবহ। তদন্তে জানা যায় সেই মুহূর্তে নারীটি সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে ছিলেন না। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হল, এই অভিযুক্ত ব্যক্তিটি কেবল এই একজনের সাথেই এমনটা করেনি। গত কয়েক বছরে অন্তত ৫৮ জন ভিন্ন ভিন্ন নারীর সাথে তিনি একই ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছেন। আপনারা যদি ভেবে থাকেন এই ভুক্তভোগীরা কেবল সাধারণ বা অসচেতন গ্রাম্য নারী ছিলেন, তবে আপনি ভুল করছেন। এই তালিকায় ছিলেন সমাজের অত্যন্ত উচ্চ পদস্থ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। কেউ আইএএস অফিসারের স্ত্রী, কেউ প্রভাবশালী রাজনীতিবিদ, আবার কেউ বা উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পরিবারের সদস্য। এমনকি অনেক সরকারি নারী কর্মচারীও ভুক্তভোগী। প্রশ্ন জাগতে পারে, ২০২৪ সাল পর্যন্ত কিভাবে এই বিশাল অপরাধযোগ্য সবার চোখে নাড়ালে রয়ে গেল। মহারাষ্ট্রের নাসিকে এই ঘটনাগুলো বহু বছর ধরে ঘটছিল। তবে বিষয়টি পুলিশের নজরে আসে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। একটি সামান্য হোয়াটসঅ্যাপ মেসেজ সব রহস্যের জট খুলে দেয়। একজন ব্যবসায়ীর স্ত্রীর কাছে হঠাৎ একটি অপরিচিত নম্বর থেকে কিছু ছবি আসে। নিজেরই সেই অসংলগ্ন অবস্থার ছবি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল, তিনি নিজেও মনে করতে পারছিলেন না যে এই ঘটনাটি আসলে কখন বা কোথায় ঘটেছিল। আসলে তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছিল ঠিক কখন, সে নিজেই তা বুঝতে পারছিল না। যে ব্যক্তি এই ছবিটি পাঠিয়েছিল সে ওই নারীকে হুমকি দেয়, নির্দিষ্ট পরিমাণ টাকা না পাঠালে ছবিটি পাবলিক করে দেওয়া হবে। প্রথমে নারীটি বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। তার মনে হয়েছিল হয়তো কেউ এআই ব্যবহার করে তার ভুয়া ছবি তৈরি করেছে, তাই সে বিষয়টি এড়িয়ে যায়, কাউকে কিছু বলে না, নিজের মনেও বেশি চাপ নেয় না। কিন্তু ৩-৪ দিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। ওই নারী আবার নাসিকের একটি মন্দিরে যান। মন্দিরটি ছিল ভিড়ে ঠাসা, কিন্তু তিনি মন্দির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ একজন ব্যক্তি তার সামনে আসে। সেই ব্যক্তি নিজের ফোন বের করে একটি ভিডিও চালু করে এবং ফোনটি নারীর দিকে ঘুরিয়ে ধরে। ভিডিওটি দেখা মাত্রই তিনি আবারও শিউরে ওঠেন। এবার আর ভুয়া ছবি বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ ছিল না। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি সম্পূর্ণ অচেতন অবস্থায় আছেন এবং তার সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। নিজের স্মৃতি হাতড়েও তিনি কোনো কুল পাচ্ছিলেন না, অথচ দৃশ্যগুলো ছিল তার নিজেরই জীবনের। এবার তিনি বুঝতে পারেন ভিডিওটি সম্পূর্ণ সত্যি। এরপর সেই ব্যক্তি আবার হুমকি দেয়, এই ভিডিওটিও আসল, এবং যদি এখনও টাকা না দেয় তাহলে ভিডিওটি প্রকাশ করে দেওয়া হবে। শুধু তাই নয়, সবার আগে এই ভিডিওটি তার স্বামীর কাছেই পাঠানো হবে। এতে নারীটি আরও ভয় পেয়ে যায়। কিন্তু সমস্যা ছিল, তাদের চাওয়া পরিমাণ টাকা তার কাছে ছিল না, আর তিনি স্বামীর কাছ থেকেও এই টাকা চাইতে পারছিলেন না। অবশেষে সাহস করে তিনি ২০২৫ সালের ডিসেম্বরেই নাসিকের একটি থানায় যান। সেখানে গিয়ে পুরো ঘটনাটি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে তাকে মেসেজ পাঠানো হয়েছিল সেই নম্বরটিও পুলিশের হাতে তুলে দেন। তিনি পুলিশকে জানান এই নম্বরটির মালিকই সেই ব্যক্তি যে তাকে মন্দিরে গিয়েও হুমকি দিয়েছিল। পুলিশ কোনো দেরি না করে সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে। পুলিশ প্রথমেই খোঁজ নিতে শুরু করে এই নম্বরটি কার নামে রেজিস্টার্ড। পাশাপাশি সেই ব্যক্তির লাইভ লোকেশনও ট্র্যাক করা হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হয়তো ভেবেছিল যে ওই নারী কখনোই পুলিশের কাছে যাবে না, কিন্তু বাস্তবে তিনি থানায় পৌঁছে গিয়েছিলেন। ফলে পুলিশ আর দেরি না করে সরাসরি নাসিকের একটি অফিসে অভিযান চালায়। সেখান থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার নাম নীলেশ যাদব। গ্রেফতারের পরপরই পুলিশ তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ডিভাইসগুলো পরীক্ষা করা শুরু হয়, আর যা সামনে আসে তা দেখে পুলিশও স্তম্ভিত হয়ে যায়। তার ফোনে শুধু ওই এক নারীর নয়, আরও অনেক নারীর ভিডিও পাওয়া যায়। প্রতিটি ভিডিওতেই নারীদের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু যে পুরুষটি তাদের সঙ্গে ছিল তার মুখ হয় ব্লার করা,
নয়তো ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে সেট করা ছিল যাতে তার পরিচয় গোপন থাকে। এই কারণে পুলিশ নিশ্চিত হতে পারছিল না ভিডিওগুলোর সেই পুরুষটি আসলে কে। অন্যদিকে নীলেশ যাদবকে জিজ্ঞাসাবাদও চলছিল। এই তদন্তের মাঝেই পুলিশ একটি আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরেকজন ব্যক্তির কাছে পৌঁছায়। এই ব্যক্তির নাম অশোক খারাত। কে এই অশোক খারাত? আসলে তার একটি অফিস ছিল, যেখানে তিনি নিউমেরোলজি, জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দেওয়ার দাবি করতেন। তিনি মানুষকে বিশ্বাস করাতেন যে তিনি নাকি সরাসরি শিবজির সঙ্গে কথা বলেন এবং সেখান থেকেই জানতে পারেন কোন ব্যক্তির সমস্যা কিভাবে সমাধান করতে হবে। এই বিশ্বাসের কারণে তার কাছে প্রচুর মানুষ আসত। পুলিশ তার কাছে যায় মূলত এই কারণেই যে অফিসে নীলেশ যাদব কাজ করত সেটি আসলে অশোক খারাতেরই অফিস ছিল। পুলিশ শুধুমাত্র আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য অশোক খারাতের কাছে যায়, কারণ ওই নারী যে অভিযোগ দায়ের করেছিলেন সেখানে অশোক খারাতের নামের কোনো উল্লেখই ছিল না। কিন্তু পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ঘটনাটি একেবারে অন্যদিকে মোড় নেয়। অশোক খারাত পুলিশের সামনে এক ভিন্ন গল্প তুলে ধরে, যা পুরো মামলাটাকেই ঘুরিয়ে দেয়। সে দাবি করে তার নিজের ফোনেও এমন অনেক ভিডিও রয়েছে যেগুলো নাকি এআই দিয়ে তৈরি করা হয়েছে বা অন্য কোনোভাবে বানানো হয়েছে, এবং এই ভিডিওগুলো তাকে পাঠাচ্ছে মুম্বাইয়ের দুই ব্যবসায়ী। তার অভিযোগ, এই দুই ব্যক্তি তার কাছে 5 কোটি টাকা দাবি করছে এবং সে টাকা দিতে অস্বীকার করায় তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। পুলিশ এই অভিযোগ শুনে ওই দুই ব্যবসায়ীকে খুঁজতে শুরু করে। এদিকে নীলেশ যাদব তখনও পুলিশের হেফাজতেই ছিল। অন্যদিকে পুলিশ একই সঙ্গে ওই দুই সন্দেহভাজন ব্যবসায়ীর খোঁজ চালিয়ে যাচ্ছিল। এইভাবেই জানুয়ারি কেটে যায়, ফেব্রুয়ারি কেটে যায়, সময় গড়িয়ে পৌঁছে যায় 2026 সালের মার্চ মাসে। এই সময় পর্যন্ত পুলিশের ধারণা ছিল অশোক খারাতও হয়তো একজন ভিকটিম। তার সঙ্গেও একই ধরনের প্রতারণা বা ব্ল্যাকমেইলিং ঘটছে, যেমনটা প্রথম সেই নারীর ক্ষেত্রে হয়েছিল। কিন্তু 17 মার্চ 2026 এই দিনটি পুরো কাহিনী বদলে দেয়। সেদিন নাসিকের থানায় আরেকজন নারী এসে অভিযোগ দায়ের করেন। তিনি কোনো সাধারণ পরিবারের নন, বরং একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী। তিনি থানায় এসে জানান তিনি আগে থেকেই অশোক খারাতের নাম শুনেছিলেন। অনেক বড় বড় রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিরা তার কাছে যেতেন। সেই কারণেই তিনিও নিজের পরিবারের ভবিষ্যৎ বা সমস্যার সমাধান জানার জন্য তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন এত বড় বড় রাজনীতিবিদ বা উচ্চপদস্থ ব্যক্তিরা অশোক খারাতের কাছে যেতেন, সেই বিষয়টি তিনি পরে ব্যাখ্যা করবেন বলে জানান। এরপর ওই নারী পুলিশকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে শুরু করেন। তিনি জানান তিনি ওই ব্যক্তির কাছে 2-3 বার গিয়েছিলেন। সেই সময়ে অশোক খারাত তার দিয়ে বিভিন্ন পূজা ও আচার অনুষ্ঠান করান। তৃতীয়বার যাওয়ার সময় অশোক তাকে খাওয়ার জন্য প্রসাদ দেয় এবং পান করার জন্য একটি বিশেষ জল দেয়। এই জলটিকে সে উষ্ণ জল বলে উল্লেখ করত, যা নাকি সে নিজেই প্রস্তুত করত এবং তার ভক্তদের দিত। সে দাবি করত এই জল পান করলে মানুষের মধ্যে এক ধরনের দিব্য অনুভূতি বা বিশেষ অভিজ্ঞতা শুরু হবে। সেই নারীও সেই জল পান করেছিলেন, কিন্তু এর কিছুক্ষণ পরই তিনি বুঝতেই পারেননি কখন তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। কিছু সময় পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তিনি লক্ষ্য করেন তার কাপড় এলোমেলো অবস্থায় রয়েছে। দেখে মনে হচ্ছিল তার সঙ্গে কোনো ধরনের অসদাচরণ কিছু করা হয়েছে। খুব বেশি সময় লাগেনি বুঝতে তার সঙ্গে ভয়াবহ কিছু ঘটে গেছে। এরপর যখন তিনি কিছুটা স্বাভাবিক হন, তখন অশোক খারাতকার কাছে আসে। নিজের ফোন বের করে তাকে কিছু ছবি ও ভিডিও দেখাতে শুরু করে। সেই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ ভিডিওগুলোতে দেখা যাচ্ছিল তার সঙ্গে এক চরম বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আর সেই কাজটি করছিল অন্য কেউ নয়, অশোক খারাত নিজেই। এরপর সে তাকে ভয় দেখাতে শুরু করে, হুমকি দেয় যত টাকা সে চাইবে তাকে দিতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে সে যা কিছু ফেভার চাইবে তাও তাকে মানতে হবে, না হলে এই ভিডিওগুলো সে ভাইরাল করে দেবে। সেই মুহূর্তের আতঙ্ক আর লোকলজ্জার ভয়ে ওই নারী বাড়ি ফিরে যান, কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই দুঃস্বপ্নের কেবল শুরু ছিল। অশোক খারাত কেবল একবারের অপরাধেই থেমে থাকেনি। তার হাতে থাকা সেই ভিডিও বা ডিজিটাল প্রমাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সে ওই নারীকে বারবার ডেকে পাঠাত। ব্ল্যাকমেইলের শিকার হয়ে ওই নারী বারবার সেই পৈশাচিক আচরণের মুখোমুখি হতে বাধ্য হতেন।
বাড়ি ফিরে যাওয়ার অনুমতি মিললেও তার মনে কোনো শান্তি ছিল না, কারণ তিনি জানতেন এই চক্রের কোনো শেষ নেই। দিনের পর দিন এমন মানসিক ও শারীরিক নিপীড়ন সহ্য করতে করতে তিনি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেন। নিজের সম্মান, পরিবারের মর্যাদা এবং সমাজের ভয়ে তিনি এক গভীর অন্ধকারে নিমজ্জিত হচ্ছিলেন। তার মনে হচ্ছিল এই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার হয়তো কোনো পথই আর অবশিষ্ট নেই। কিন্তু ঠিক তখনই তিনি এক চরম সিদ্ধান্ত নেওয়ার সাহস সঞ্চয় করেন। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল, কিন্তু একসময় সেই নারী একটি খুবই শক্ত সিদ্ধান্ত নেন। তিনি পরিকল্পনা করেন থানায় যাবেন। আর ঠিক সেইভাবেই তিনি থানায় গিয়ে অশোক খারাতের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ নিজেরাই হতবাক হয়ে যায়। এর পেছনে একটি বড় কারণ ছিল। সেই কারণটা বোঝার জন্য জানতে হবে অশোক খারাত আসলে কে ছিল এবং তার পেছনে কারা কারা জড়িত ছিল। এই পুরো ঘটনার শুরু প্রায় ৪০ বছর আগে। তখন অশোক খারাত একটি গ্রামে বসবাস করত। সেখান থেকে সে মার্চেন্ট নেভিতে যোগ দেয়। এরপর জাহাজে কাজ করার সুবাদে সে বিশ্বের নানা দেশে ভ্রমণ করতে শুরু করে। প্রায় ১৫০টিরও বেশি দেশ সে ঘুরে বেড়ায়। এই ভ্রমণের সময় সে ছিল ভীষণ কৌতূহলী। বিভিন্ন দেশ ঘোরার পাশাপাশি সে ১০-১৫টি আলাদা ভাষাও শিখে ফেলে। যখনই সে ছুটিতে নিজের গ্রামে ফিরত, তখন মানুষদের সঙ্গে নানা ভাষায় কথা বলত। কখনো হঠাৎ করেই কিছু ভবিষ্যৎবাণী করে দিত। গ্রামের মানুষদের কাছে বিষয়টি অদ্ভুত ও আকর্ষণীয় মনে হতো। অনেক সময় তার বলা ভবিষ্যৎবাণীগুলো মিলে যেত, ফলে লোকজন তাকে খুব জ্ঞানী ব্যক্তি বলে ভাবতে শুরু করে। আসলে ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে একটি সাধারণ বিষয় হল যে কোনো অনুমানের কিছুটা হলেও সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। আর অশোকের অনেক তুক্কা বা আন্দাজ ঠিকঠাক মিলে যেত। যেখানে জীবনের অন্য ক্ষেত্রে সফল হতে লাগে দক্ষতা, পরিশ্রম এবং শিক্ষা, সেখানে বাবা বা তান্ত্রিক হওয়ার জন্য অনেক সময় সবচেয়ে বড় জিনিসটা হয় আত্মবিশ্বাস। এই ঘটনাতেও ঠিক তাই ঘটেছিল। এই সময়ের মধ্যে অশোক খারাত বহু মানুষের সঙ্গে মিশেছে, নানা ভাষা শিখেছে এবং ধীরে ধীরে নিউমেরোলজি, জ্যোতিষশাস্ত্র এবং কিছু তান্ত্রিক বিদ্যাতেও দক্ষতা অর্জন করতে শুরু করে। মানে সে ধীরে ধীরে বুঝে ফেলেছিল এইসব বিশ্বাস আর কৌশলের খেলা কিভাবে কাজ করে। সময় কেটে যেতে থাকে। মার্চেন্ট নেভিতে তার প্রায় ২২ বছর কেটে যায়। এই সময়ের মধ্যেই তার নিজের গ্রামের মানুষজন তার ভক্ত হয়ে পড়ে। তারা অপেক্ষা করত কবে অশোক ফিরে আসবে আর তারা তার কাছ থেকে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। ২২ বছর পর যখন অশোক খারাত এই পেশা ছেড়ে দেয়, তখন সে একটি বড় বিষয় বুঝে যায়। ভারতে বিশ্বাস বা অন্ধ আস্থা একটি বিশাল শক্তি। সে বুঝতে পারে মানুষকে ভয় দেখাতে পারলে খুব সহজেই তাদের নিয়ন্ত্রণ করা যায়। আর এই ভয়কেই সে নিজের ব্যবসা বানিয়ে ফেলে। সে মানুষের সামনে নানা ধরনের ভবিষ্যৎবাণী করতে শুরু করে। এর মধ্যে অনেকগুলোই কাকতালীয়ভাবে সত্যি হয়ে যেত। ফলে মানুষের মনে তার প্রতি এক ধরনের বিশ্বাস আর শ্রদ্ধা তৈরি হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তার এই কাজ বাড়তে থাকে। তখন সে ভাবে, যদি এই কাজ করে এত টাকা আয় করা যায়, তাহলে গ্রামে বসে থাকার কোনো মানে নেই। এর চেয়ে ভালো হবে শহরে গিয়ে কাজ করা। এই চিন্তা থেকেই সে নাসিকে চলে আসে এবং সেখানে একটি অফিস খুলে বসে। শুরুতে খুব অল্প কিছু মানুষ তার কাছে আসত, কিন্তু তার ভাগ্য পুরোপুরি বদলে যায় ২০২২ সালের নভেম্বর মাসে, যখন একনাথ সিন্ধে সেখানে যান। তিনি আগে থেকেই অশোক সম্পর্কে কিছুটা শুনেছিলেন, তাই কৌতূহলবশত তার কাছে যান। অশোকের কথা বলার ধরন ও আত্মবিশ্বাস তাকে আকৃষ্ট করে। যেমনটা আগে বলা হয়েছে, অশোক বহু দেশ ঘুরেছে, অনেক মানুষের সঙ্গে মিশেছে। আর যে ব্যক্তি এত মানুষের সঙ্গে মেশে, সে স্বাভাবিকভাবেই মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। মানুষকে কিভাবে প্রভাবিত করতে হয়, কিভাবে বিশ্বাস অর্জন করতে হয়, এসব বিষয় সে সহজেই শিখে ফেলে। ঠিক এই জিনিসটাই অশোক খারাত খুব ভালোভাবে বুঝে গিয়েছিল। একনাথ শিন্দে মহারাষ্ট্রের একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতা সাধারণ পরিবার থেকে উঠে এসে শিবসেনা, শিন্দে গোষ্ঠী এর অন্যতম প্রভাবশালী নেতা। তিনি তার তৃণমূল পর্যায়ের সংযোগ এবং অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পে প্রশাসনিক মনোযোগের জন্য পরিচিত। এখান থেকেই ঘটনাটা আরও বড় আকার নিতে শুরু করে। একনাথ শিন্দে তার সঙ্গে দেখা করার পর তিনি সেখানে একটি পূজাও করান। সেই পূজার কিছু ছবি ও ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এরপর যেসব এইচএএস, আইএএস অফিসার, কর্মচারী এবং ডিপ্লোম্যাটরা তার সঙ্গে সেখানে গিয়েছিলেন, তারা যখন জানতে পারেন যে ডেপুটি সিএম নিজেই ব্যক্তির কাছে গিয়েছেন, তখন তারাও একে একে অশোক খারাতের কাছে যেতে শুরু করেন। তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইতেন, নানা সমস্যার সমাধান খুঁজতেন, এমনকি যেসব কেস আটকে ছিল বা জটিল পরিস্থিতি ছিল সেগুলো নিয়েও প্রশ্ন করতেন। অশোক তখন আগের মতোই বিভিন্ন প্রেডিকশন দিত। অনেক সময় সেগুলো শুধু আন্দাজ হলেও কাকতলীয়ভাবে কিছু কিছু ঠিকও হয়ে যেত। এতে তার প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যায়। যখন এই সব বড় বড় অফিসাররা আসতে শুরু করেন, তখন তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারাও আসতেন। পরে তারাও নিজেরাই অশোকের কাছে যেতে শুরু করেন। এইভাবে ধীরে ধীরে বিভিন্ন স্তরের মানুষ, অফিসার, পুলিশ, প্রভাবশালী ব্যক্তি সবাই তার কাছে আসতে শুরু করে। আর এখান থেকেই তার ব্যবসা ভালোভাবে চলতে শুরু করে এবং সে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। পুলিশ কর্মকর্তারাও তাদের জটিল কেস নিয়ে তার কাছে যেতেন, যে কেসগুলো তারা সমাধান করতে পারছিলেন না বা যেসব অপরাধী ধরা পড়ছিল না। অশোক কিছু পূজা করত এবং তারপর একটি অনুমান দিত, যা কখনো কখনো মিলেও যেত। এতে তার প্রভাব আরও বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি একেবারে অন্য দিকে মোড় নেয় যখন এই সব অফিসারদের স্ত্রী বা কিছু নারী কর্মকর্তারাও তার কাছে আসা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে অশোক তাদের বিশ্বাস অর্জন করতে থাকে। এমনও শোনা যায় সে অনেককেই সেই তথাকথিত উষ্ণ জল দিত। এমনকি কিছু প্রভাবশালী ব্যক্তিরা তার জন্য বিশেষ হেলিকপ্টার পাঠাতেন, যাতে সেই জল তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এইভাবে ধীরে ধীরে তার প্রভাব এবং যোগাযোগ এতটাই বেড়ে যায়, যা পরবর্তীতে এক ভয়াবহ চক্রে পরিণত হয়। যেসব নারীরা তার কাছে যেতেন, তাদের সে প্রথমে প্রসাদ দিত এবং সঙ্গে একটি বিশেষ ধরনের পানি পান করাত। অভিযোগ অনুযায়ী এই পানীয়, যাকে সে উষ্ণ জল বলতো, এর মধ্যে নেশাজাতীয় বা অচেতন করার উপাদান মেশানো হতো। এর ফলে অনেক নারী ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। যখন সে বুঝতে পারত যে ওই নারী তার প্রভাবের মধ্যে চলে এসেছে, তখন সে বিশ্বাসের এই সুযোগ নিয়ে তিনি নারীদের অসহায়ত্বের সুযোগ নিতেন। কিছু নারী সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকতেন, আবার কিছু ক্ষেত্রে সে মানসিকভাবে প্রভাবিত করে তাদের বিভ্রান্ত করত। যাদের সে মনে করত সহজে প্রতারিত করা যাবে, তাদের সঙ্গে সে ভিন্ন কৌশল ব্যবহার করত। উদাহরণ হিসেবে, যদি কোনো নারী সন্তান না হওয়ার সমস্যার কথা বলতেন, তখন সে নানা পূজা অনুষ্ঠানের কথা বলত। এরপর ধীরে ধীরে এমনভাবে বিষয়টি উপস্থাপন করত যেন ব্যক্তিগত স্পর্শকাজও সেই অনুষ্ঠানের অংশ। এইভাবে সে পরিস্থিতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করত যে অনেক সময় নারীরা বুঝতেই পারতেন না যে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, বরং তারা ভাবতেন এটি কোনো ধর্মীয় বা চিকিৎসার প্রক্রিয়া। এভাবে এক দুবার নয়, বরং বহুবার এই ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে যেসব নারীর সন্তান ছিল বা অন্য ধরনের পারিবারিক সমস্যা ছিল, তাদের সে ভিন্নভাবে ভয় দেখাত। যেমন কেউ যদি স্বামীর উন্নতি বা ভবিষ্যৎ নিয়ে জানতে চাইতেন, তখন সে বলতো তাদের স্বামীর আয়ু খুব কম, তিনি শিগগিরই মারা যেতে পারেন। এতে স্বাভাবিকভাবেই নারীরা আতঙ্কিত হয়ে পড়তেন। এরপর তারা যখন সমাধান জানতে চাইতেন, তখন অশোক খারাত তাদের বিভিন্ন ধরনের জটিল অনুষ্ঠান বা রীতির কথা বলতো, যার আড়ালেই চলত তার প্রতারণা ও শোষণের চক্র। এমন কিছু অনুষ্ঠানের কথা সে বলতো যেগুলোর দৃশ্যই এখন ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে। এই সব অনুষ্ঠানের অংশ হিসেবেই সে নারীদের বলতো তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নাকি বাধ্যতামূলক। আগেই বলা হয়েছে তার মানুষকে প্রভাবিত করার ক্ষমতা ছিল অনেক বেশি। সেই সুযোগ নিয়ে সে অনেক নারীকে মানসিকভাবে এমনভাবে প্রভাবিত করত যে তারা এসব কাজে রাজি হয়ে যেতেন। আর এই পুরো ঘটনাগুলো সে ভিডিও করে রাখত। এরপর শুরু হতো ব্ল্যাকমেইলের আসল খেলা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিও তার নাসিকের অফিসের ভেতরের। বাইরে লোকজন বসে থাকলেও সে নির্ভয়ে ভেতরে এসব কাজ করত। এমনকি সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকত, যার অ্যাঙ্গেল এমনভাবে সেট করা ছিল যাতে সব কিছু রেকর্ড হয়। নারীরা চলে যাওয়ার পর সে নিজেই সেই ফুটেজগুলো চেক করত, সব ঠিকভাবে রেকর্ড হয়েছে কিনা। তারপর সেই ভিডিও দেখিয়ে তাদের হুমকি দিত, টাকা দাবি করত এবং এইভাবে ব্ল্যাকমেইল চালিয়ে যেত। এই নারীদের মধ্যে অনেকেই ছিলেন সরকারি কর্মকর্তার স্ত্রী, কেউ নিজেই সরকারি কর্মকর্তা, আবার কেউ বড় বড় ব্যবসায়ীর স্ত্রী। সমাজে সম্মান নষ্ট হওয়ার ভয়ে তারা অনেকেই চুপচাপ টাকা দিয়ে দিতেন, কারণ তারা চাইতেন না বিষয়টি প্রকাশ্যে আসুক।
এই ভয়কেই সে বারবার কাজে লাগাত, যতদিন না একজন নারী সাহস করে সামনে আসেন। অবশেষে ১৭ মার্চ ২০২৬ এই দিনে সেই নারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এখন পুলিশের জন্য পরিস্থিতি সহজ ছিল না, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তার ভক্তদের মধ্যে ছিলেন প্রভাবশালী রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও কূটনীতিকরাও। তবুও অভিযোগ ছিল এবং প্রাথমিকভাবে অনেক তথ্যই সত্যি হওয়ার সম্ভাবনা ছিল। এই অবস্থায় সব ঝুঁকি নিয়েই পুলিশকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এই পরিস্থিতিতে পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। ১৭ মার্চেই একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় এই মামলায় এগোতে হলে সরকারের অনুমোদন নেওয়া প্রয়োজন। বিষয়টি সরকার পর্যায়েও জানানো হয় এবং সেখান থেকেও অনুমোদন মিলে যায়। এরই মধ্যে নীলেশ যাদবের ফোন থেকে অনেকগুলো ভিডিও উদ্ধার হয়। ধীরে ধীরে এই ধারণা আরও শক্ত হতে থাকে যে ভিডিওগুলোতে যে পুরুষটি রয়েছে তিনি সম্ভবত আর কেউ নন, অশোক খারাত নিজেই। কারণ নীলেশ যাদব তারই অফিসে কাজ করতেন এবং যে ভিডিওগুলো সে পুলিশকে দেখিয়েছিল সেগুলোতেও সেই একই ব্যক্তির উপস্থিতি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এখন সরকার থেকেও অনুমোদন পাওয়ার পর পরিস্থিতি আর অপেক্ষা করার মতো ছিল না। সেই সময় অশোক খারাত তার নাসিকের ফার্ম হাউসে অবস্থান করছিল। রাতের সময় ছিল। পুলিশ সিদ্ধান্ত নেয় সেই রাতেই তাকে গ্রেফতার করা হবে। তবে সরাসরি অভিযান চালানো ঝুঁকিপূর্ণ ছিল, কারণ তার অনেক অনুসারী ও ভক্ত ছিল। হঠাৎ করে সরাসরি গ্রেফতার করতে গেলে তারা বাধা সৃষ্টি করতে পারত, এমনকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারত, যা পুলিশের জন্য জটিলতা তৈরি করত। এই কারণে পুলিশ একটি কৌশল অবলম্বন করে। ১৭ মার্চ রাতে পুলিশ যখন তার ফার্ম হাউসের বাইরে পৌঁছায়, তারা জোরে সাইরেন বাজাতে শুরু করে এবং চোর চোর বলে চিৎকার করতে থাকে। এতে আশেপাশের মানুষজন মনে করে যে সত্যিই কোনো চোর ঢুকেছে এবং তারা বাইরে বেরিয়ে আসে। এই সুযোগে কিছু পুলিশ অফিসার ফার্ম হাউসের ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দরজা নক করা হয় এবং দরজা খোলা হয়। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। পুলিশ তাদের জানায় তাদের বাড়িতে একজন চোর ঢুকেছে, তারা নিজ চোখে তা দেখেছে। পুলিশ যখন এইভাবে বিষয়টি উপস্থাপন করে তখন কেউ তাদের বাধা দেয় না। ঠিক একইভাবে সেখানেও ঘটেছিল। অনেক কর্মচারী ভেতরে প্রবেশ করে, আর যারা আগে থেকেই ভেতরে ছিল তারা বাইরে এসে হইচই দেখতে শুরু করে, চোর কোথা থেকে বের হবে এই কৌতূহলে। এই সুযোগে পুলিশ অশোক খারাতের ঘরে পৌঁছে যায় এবং সেখানেই তাকে বিছানা থেকে তুলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরদিন অর্থাৎ ১৮ মার্চ তাকে আদালতে পেশ করা হয়। এরপর ২৪ মার্চ পর্যন্ত, যেদিন এই ঘটনাগুলো আলোচনা বা রেকর্ড করা হচ্ছে, সেই পর্যন্ত অশোক খারাত পুলিশ হেফাজতে রয়েছে। গ্রেফতারের পর তার ফোন, পেন ড্রাইভ এবং ল্যাপটপ জব্দ করা হয়। সেখান থেকে প্রায় ৫৮টি ভিডিও উদ্ধার করা হয়েছে, যেগুলো একই ধরনের ঘটনাগুলোর প্রমাণ হিসেবে সামনে আসে। তবে প্রশ্ন থেকে যায়, শুধু এই ৫৮ জন নারীর সঙ্গেই কি সে এমন করেছে, নাকি আরও অনেক ভুক্তভোগী আছেন যাদের কোনো প্রমাণ এখনও সামনে আসেনি? এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য নেই। পুলিশও এ নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেনি। তাই এসব বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সম্ভবত আরও কিছু তথ্য সামনে আসতে পারে, আবার নাও আসতে পারে। এদিকে সোশ্যাল মিডিয়ায় আরেকটি নাম নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে এটি এখনও যাচাই করা হয়নি এবং এর সত্যতা নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে একটি নারী, রূপালী চাকনকর, যিনি মহারাষ্ট্রের ওমেন কমিশনের চেয়ারপারসন, তিনি নাকি এই অশোক খারাতের পা ধুচ্ছেন। রূপালী চাকনকর আসলে নারী সুরক্ষা ও নারীদের সমস্যা নিয়ে কাজ করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা এবং এর প্রেক্ষাপট নিয়ে এখনও কোনো অফিসিয়াল নিশ্চিতকরণ নেই এবং বিষয়টি যাচাই না করে নিশ্চিত কিছু বলা ঠিক হবে না। কিছু সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী রূপালী চাকনকরই নাকি এই বাবা ট্রাস্টের একজন ছিলেন। এছাড়াও তার বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে তিনি পার্টনার হিসেবেও যুক্ত ছিলেন বলে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়গুলো নিয়ে এখনও স্পষ্ট ও চূড়ান্ত কোনো নিশ্চিত তথ্য নেই। বিষয়টি যাই হোক না কেন, এর চূড়ান্ত রায় কী আসে সেটাই দেখার বিষয়। শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, যদি কোনো ব্যক্তি, কোনো বাবা বা তান্ত্রিক আপনার কাছে এসে আপনাকে ভয় দেখাতে শুরু করে এবং তারপর বিভিন্ন অনুষ্ঠান করার কথা বলে টাকা দাবি করে, তাহলে বুঝতে হবে এটি কোনো সেবা নয়, বরং ভয়কে পুঁজি করে ব্যবসা করা হচ্ছে।
ভয় দেখিয়ে যেমন আপনার সন্তানের ক্ষতি হবে, আপনার স্বামীর ক্ষতি হবে, এই ধরনের কথা বলে অনেক সময় মানুষকে মানসিকভাবে চাপে ফেলা হয়। সেই ভয় থেকেই অনেক নারী টাকা দিয়ে এসব কাজ করাতে রাজি হয়ে যান, কারণ তারা তাদের পরিবারের ক্ষতি চান না। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বাস ও আধ্যাত্মিক বিষয়কে কেন্দ্র করে কেউ যদি শুধুমাত্র ভয় দেখিয়ে অর্থ দাবি করে, সেটি সতর্ক হওয়ার মতো একটি সংকেত। অনেকে মনে করেন যদি সত্যিই কোনো উচ্চ শক্তি বা ঈশ্বরের কোনো বার্তা পৌঁছানোর থাকে, তাহলে তা কোনো মধ্যস্থতাকারীর উপর নির্ভর করে না, তা স্বাভাবিকভাবেই মানুষের কাছে পৌঁছে যায়। জীবন মৃত্যুর বিষয়গুলো অনেকের বিশ্বাস অনুযায়ী আগে থেকেই নির্ধারিত থাকে। কোনো ব্যক্তির কথা বা কোনো আচার অনুষ্ঠানের মাধ্যমে তা পরিবর্তন করা যায় এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। শেষে নিজের বিচারবুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।